সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ সাইদুর রহমান ডাক্তার শাহিন মাহমুদ স্যারের লেখা হোমিওপ্যাথিক কেস টেকিং ও ফলো আপ ম্যানেজমেন্ট বইয়ের দ্বিতীয় পর্বের রিডিং রুম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা এই বইটির ভূমিকা চ্যাপ্টার পড়েছিলাম। আজকে মূল বিষয়বস্তুতে আজকে মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আজকে যে চ্যাপ্টারটি আমরা পড়ব তার শিরোনাম হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসায় কেস টেকিং। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসায় কেস টেকিং করতে গেলে যে সমস্ত বিষয় পরিষ্কারভাবে জানতে হয়, লেখক এখানে বিস্তারিতভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উল্লেখ করেছেন। চলুন শুরু করা যাক আজকের চ্যাপ্টারের বিষয়বস্তু। হোমিওপ্যাথিক চিকিৎসায় কেস টেকিং। হোমিওপ্যাথিক চিকিৎসার মূল সূত্র হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা সদৃশের দ্বারাই সদৃশ আরোগ্য হয়। আর এই সদৃশ অবস্থাটি কার সাথে কার? রোগীর লক্ষণ সমষ্টির সাথে ঔষধের লক্ষণ চিত্রের। কাজেই চিকিৎসা ক্ষেত্রে একজন চিকিৎসককে দুটো বিষয় সম্বন্ধে নিশ্চিত হতে হয়। প্রথমটি, রোগীর ও তার অ্যাটেন্ডেন্ট প্রদত্ত তথ্যগুলোর এমন একটি সমন্বিত চিত্র উদ্ঘাটন করা, এমন চারিত্রিক বৈশিষ্ট্য সম্বলিত বর্ণনা নিশ্চিত করা, যাতে আমাদের কাছে মেটেরিয়া মেডিকাতে থাকা কৃত্রিম রোগচিত্র বা ওষুধ চিত্রের সাথে সদৃশ হবার সম্ভাবনা সৃষ্টি হয়। যাকে অন্য কথায় বলা চলে রোগীর সদৃশ ঔষধ খুঁজে বের করার উপায় সৃষ্টি। আর দ্বিতীয়টি হচ্ছে রোগীর সেই চারিত্রিক বৈশিষ্ট্য সম্বলিত চিত্রের সদৃশ চিত্রটি মেটেরিয়া মেডিকাতে থাকা ঔষধের বর্ণনা থেকে খুঁজে বের করা বা সেই উপায়ের উপর ভিত্তি করে কার্য সম্পাদন করা। প্রথম ও দ্বিতীয় দুটো কাজেরই কেন্দ্রে আমরা যে বিষয়টি দেখতে পাব তা হচ্ছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে অঙ্কিত লক্ষণ সমষ্টির সমন্বিত চিত্র। আমরা রোগীকে সেই ওষুধটিই দেব যেটি রোগীর সামগ্রিকতার সাথে সবচেয়ে ভালোভাবে সদৃশ হয়, তার রোগচিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সবচেয়ে ভালোভাবে সমন্বিত হয়। একদম সহজ কথায়, লক্ষণ সমষ্টির এই সমন্বিত চিত্র, রোগীর রোগচিত্র ও তার সাথে সদৃশ ঔষধ চিত্র নিয়েই পৃথিবীর সকল স্থানের সকল যুগের হোমিওপ্যাথদের কাজ কারবার। একদম সহজ কথায়, লক্ষণ সমষ্টির এই সমন্বিত চিত্র, রোগীর রোগচিত্র ও তার সাথে সদৃশ ঔষধ চিত্র নিয়েই পৃথিবীর সকল স্থানের সকল যুগের হোমিওপ্যাথদের কাজ কারবার। কাজেই হোমিওপ্যাথিতে কেস টেকিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা একদম প্রাথমিক চিন্তাতেও ধরা পড়ার কথা। প্রকৃতপক্ষে এটা এতটাই অপরিহার্য যে এর বিরুদ্ধে কোনো কথা, যুক্তি, তর্ক চলে না। আমার কাছে যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে আসে তাদের আমি সবসময়ই বলি, ভালো চিকিৎসক হতে চাইলে 1000 কেস টেকিং করো। 400 চিকিৎসা শুরু করার আগে, 600 চিকিৎসা শুরু করার পরে। সাধারণভাবে একটা সংখ্যা উল্লেখ করলেও প্রকৃত সত্য হচ্ছে কেস টেকিংটা একজন চিকিৎসকের সারা জীবনই শিখতে হয়। আমরা পরিবর্তনশীল ও জটিল গতি পরিক্রমা সম্পন্ন মনযুক্ত মানুষদের নিয়ে কাজ করি, সেই সাথে তার সমস্ত পারিপার্শ্বিকতাও পরিবর্তনশীল। পরিবর্তনশীলতাই সৃষ্টির ধর্ম। কাজেই এই অবিরত পরিবর্তনশীল পৃথিবী ও প্রকৃতিতে মানুষের চিন্তাভাবনার ধরন, তার উপর পারিপার্শ্বিকতার প্রভাবের ধরন, তার আচার আচরণের অর্থ, তার উদ্দেশ্য লক্ষ্য, সমাজ, রাষ্ট্র, বিশ্বের সাথে তার মিথস্ক্রিয়া, তার প্রকাশভঙ্গি, তার সংস্কৃতি, বিশ্বাস, জীবন দর্শন, নীতিনৈতিকতাবোধ, মূল্যবোধ, শ্রেয়বোধ ইত্যাদি হাজারো বিষয়ের পরিবর্তন ঘটতে থাকবে। আর একজন চিকিৎসককে অবিরত এই পরিবর্তনকে অবলোকন ও পর্যবেক্ষণ করে সেই সম্বন্ধে সতর্কভাবে অবগত থেকে এই পরিবর্তনশীলতার সাথে খাপ খাইয়ে নিতে হবে। রোগীকে বোঝার ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বলিত রোগচিত্রটি অঙ্কন করতে তার জ্ঞানের পরিসরকেও তাই অবিরত প্রসারিত করে যেতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই। কেবল আমাদের দেশে নয়, সমগ্র পৃথিবীতেই বিচিত্র সব হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা দেখতে পাই। হোমিওপ্যাথিতে মাঝহাব, ফেরকার অভাব নেই। জ্ঞান, উপলব্ধি, চিকিৎসা পদ্ধতি, সদৃশ ঔষধ খুঁজে বের করার উপায় ইত্যাদি নিয়ে বৈচিত্র্যতা থাকবে, সেটা না হয় বোঝা গেল।
কিন্তু হাজার হাজার চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন কেস টেকিং না করে। এটা আমাকে বরাবরই আশ্চর্য করে। আমি কোনোদিন বুঝেই উঠতে পারিনি এটা কিভাবে সম্ভব। বুঝতে পারিনি কারণ আমার জ্ঞান ও অভিজ্ঞতা যা বলে, কেবল কেস টেকিং করা নয়, যথাযথ বা পূর্ণাঙ্গ কেস টেকিং করা না হলেও অধিকাংশ রোগীতে ব্যর্থতা ছাড়া আমরা আর কিছু আশা করতে পারি না। সম্মানিত পাঠকগণকে একটু স্মরণ করতে অনুরোধ করছি, 200 বছর ধরে সমৃদ্ধ আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রটিতে নজর দিন। এরকম কেস আপনি হাজার হাজার দেখতে পাবেন, যেখানে চিকিৎসক বহুদিন একজন রোগীকে আরোগ্যের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কিন্তু হঠাৎ রোগী একটি লক্ষণ বললেন, যা তিনি আগে বলেননি বা ভুলে গিয়েছিলেন, বা চিকিৎসক অতটা গভীরে অতীতে জিজ্ঞাসাবাদ করেননি। আর সেই লক্ষণটি বলার পর ধাঁধাটি যেন মিলে গেল, সদৃশতম ঔষধটি নির্বাচিত হলো। এরকম প্রত্যেকটি কেস আমাদের আসলে একটি বিষয়েই সতর্ক করে। একটি বিষয়েই সতর্ক করে, তা হচ্ছে শুরুতেই যথাযথ কেস টেকিং করে নাও, আরোগ্যযোগ্য রোগী আরোগ্য হবেই। আমাকে বলুন, আপনি কিভাবে রোগীর দেহ, মন, তার পারিপার্শ্বিকতার সাথে তার মিথস্ক্রিয়া, সম্পর্ক ও প্রভাবকে নিশ্চিত করবেন কেস টেকিং ছাড়া? হলিস্টিক হোমিওপ্যাথি কি এগুলো না জেনে অনুশীলন করা সম্ভব? রোগীর ও লক্ষণের সার্বিক চিত্রাঙ্কন করা না হলে চিকিৎসা ক্ষেত্রে স্থানীয় লক্ষণ কিংবা রোগকেন্দ্রিক ডায়াগনোসিসের উপর নির্ভর করা ছাড়া কি আপনার আর কোনো উপায় থাকবে? দীর্ঘদিন অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যর্থ হয়ে আসা রোগীদের চাইতে দীর্ঘদিন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়ে আসা রোগীদের নিয়ে আমি বেশি আশঙ্কিত হই। বলা চলে, এই প্রকারের রোগীদের দেখে আমি আতঙ্কিতই হই। অ্যালোপ্যাথিতে বড়জোর ফিজিওলজিক্যাল ওষুধ প্রদান করা হয়, এর বেশি নয়, এবং সেই ওষুধটি কেবলই বস্তুগত। যা কিছুই হোক, যত পার্শ্বপ্রতিক্রিয়াই সৃষ্টি করুক, যত আয়াট্রোজেনিক রোগী সৃষ্টি করুক, তা রোগীর বস্তুগত স্তরেই করে, যার প্রভাব হয়তো রোগীর এনার্জেটিক স্তরে সঞ্চারিত হয়। কিন্তু অবিরত এলোমেলোভাবে প্রয়োগকৃত হোমিওপ্যাথিক ঔষধে, এমনকি সেটা সূক্ষ্মমাত্রায় হলেও এবং আংশিকভাবে সংবেদনশীল বা সাসেপ্টিবল হলেও, সেটা কাজ করে রোগীর এনার্জি স্তরে, তার জীবনী শক্তির অর্থাৎ ভাইটাল ফোর্সের উপর, যার প্রবাহ চলে আসে রোগীর শরীরে। পৃথিবীতে একটি কেসকে বিশৃঙ্খল বা ডিসরাপ্ট করার ক্ষমতা হোমিওপ্যাথিক ঔষধের চাইতে বেশি আর কোনো কিছুর আছে কিনা তা নিয়ে আমার ভীষণ সন্দেহ আছে। কাজেই আমার এই ভয়টি কখনোই অমূলক নয়। তার সাথে আপনি যখন কেস টেকিং ছাড়াই চিকিৎসা করবেন, সামান্য ফলাফল লাভ করতে হলেও আপনাকে আংশিক সদৃশ ঔষধ খুঁজে বের করতে হবে। আর সেই সদৃশের ভিত্তি অবধারিতভাবেই হবে কিছু স্থানীয় লক্ষণ, ক্রনিক রোগটির কোনো আংশিক ও তরুণ অবস্থা ও লক্ষণাবলী, অ্যাকিউট অর সাব অ্যাকিউট কন্ডিশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। ঘটনাটিকে একটি উপমা দিয়ে উপস্থাপন করছি। আপনি তিমি শিকারে বেরিয়েছেন, কিন্তু আপনার কাছে আছে কেবল একটি তীর ধনুক। সেই সাথে তিমি মাছ সম্বন্ধে আসলে আপনার ঠিকঠাক কোনো ধারণা নেই। সমুদ্রে যেই আপনি একটি তিমি মাছের ফিন বা লেজ দেখলেন, আপনি সেই স্বল্প ধারণা ও স্বল্প অস্ত্র সম্ভার নিয়ে সর্বশক্তিতে আপনার সেই তীর চালনা করলেন। মাছটি আহত হয়ে হাওয়া হয়ে গেল এবং পানির গভীরে গিয়ে অন্যান্য প্রাণী ও পরিবেশের উপর তার আহত হবার ব্যথা ও রাগ ঝাড়তে লাগলো। স্থানীয় লক্ষণের উপর আমাদের ওষুধশাস্ত্র প্রয়োগের ফল হুবহু এই ঘটনাটির মতো। রোগীর অ্যাকিউট ম্যানিফেস্টেশন কি চমৎকারভাবে চলে যাবে, নিদেন পক্ষে উপশম হবে, কিন্তু তার ভিত্তিতে থাকা মায়াজমটি তাতে বেগবান হবে, আরও রাগান্বিত হবে, আরও বিধ্বংসী হবে। কিন্তু অত্যন্ত আশঙ্কার বিষয়, এবার তার এই কুকর্মগুলো ঘটতে থাকবে অপেক্ষাকৃত অন্তরালে, মানব সংস্থিতির আরও গভীর স্তরে। এটাকেই বলে সাপ্রেশন বা অবদমন। আর হোমিওপ্যাথিক অবদমনটি আরও ভয়ানক এ কারণে যে তা ঘটে অত্যন্ত মৃদুভাবে, অলক্ষিতে, দেখে মনে হয় যেন কতই স্বাভাবিক ঘটনা, রোগীর রোগ ও স্বাস্থ্যের একদম স্বাভাবিক বিবর্তন।
এরকম একজন রোগীকে দেখতে গিয়ে গলদঘর্ম হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে কি? তার সাথে রোগী এসেই যখন বলবে 5 বছর ধরে হোমিওপ্যাথি তো করছি, দিনকে দিন খারাপ হচ্ছি, সই ভালো তো হচ্ছি না, একটা যাই তো আরেকটা আসে, আপনার কাছে আর কিছুদিন চিকিৎসা দেখেন কিছু করতে পারেন কি না, তখন আপনার আত্মপ্রত্যয় ও প্রত্যাশার স্তর কোথায় চলে যাবে? শুরুতেই অধ্যাবসায় রচনা আবার পড়ে নিতে হবে। এ তো গেল যারা কেস চেকিং করেন না তাদের কথা, কিন্তু এমনও অনেক চিকিৎসক আছেন যারা আংশিক কেস চেকিং করেন। হয়তো সবগুলো ব্যাপারেই খোঁজখবর নেন, তবে তা অতি সংক্ষেপে এবং ডাক্তারি ভাষায় কিছু তথ্য কেবল টুকে রাখেন। এই পদ্ধতিটিও আমাকে ভীষণ আশ্চর্য করে। কারণটিও বলছি। বর্তমান পৃথিবীতে ও বর্তমান সময়ে ক্রনিক রোগগুলির রাজত্ব চলছে। কোটি কোটি মানুষ অবিরত ভুল চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক ডিসরাপশন, সাপ্রেশনে তাদের রোগগুলিকে জটিলতম আকারে নিয়ে গেছে ও যাচ্ছে। সেই সাথে আমাদের সমাজ, সংস্কৃতি, পরিবেশ, জীবন ব্যবস্থা, সম্পর্ক, বস্তুবাদী দর্শন সহ আরও হাজারো জীবন সম্পর্কিত বিষয়গুলি আমাদের স্বাস্থ্যের সম্পূর্ণ প্রতিকূল অবস্থায় আছে। এগুলো অবিরত আমাদের প্রভাবিত করছে, রোগ সৃষ্টি করছে, রোগের জটিলতা আনয়ন করছে। বংশানুক্রমে চলে আসা অবদমিত মায়াজমগুলো গভীরভাবে প্রথিত হচ্ছে, শক্তি বৃদ্ধি করে মিশ্রিত হয়ে ধ্বংসাত্মক আকার ধারণ করছে। আজ প্রায় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মিশ্র মায়াজম দ্বারা আক্রান্ত নয়। ঠিক এই সময়টিতে উপশম নয়, প্রকৃত আরোগ্যের পরিকল্পনা করলে কিভাবে সংক্ষিপ্ত কিছু টুকে নেওয়া তথ্যে তার অন্তরালের পুরো রহস্য উন্মোচন করা সম্ভব? কিভাবে অবিরত পরিবর্তনশীল পারিপার্শ্বিকতার সাথে তার মিথস্ক্রিয়া, পারস্পরিক প্রভাবকে পুরোপুরি উপলব্ধি করা, আয়ত্ত করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। ক্রনিক রোগে ভোগা প্রায় যে কোনো রোগীর কিছু লক্ষণ থাকে বেশ তীব্র। ক্রনিক রোগে ভোগা প্রায় যে কোনো রোগীর কিছু লক্ষণ থাকে বেশ তীব্র। সে লক্ষণটি আসলে রোগীর অবনতির গতিপথ, পরিণতির দিকে দিক নির্দেশ করে। জীবনী শক্তি সেই লক্ষণের মাধ্যমে বলতে চায়, দেখো আমি এই পরিণতির দিকে যাচ্ছি। জীবনী শক্তি সেই লক্ষণের মাধ্যমে বলতে চাই, দেখো আমি এই পরিণতির দিকে যাচ্ছি, এদিক দিয়ে ধ্বংস হচ্ছি, দ্রুত আমাকে রক্ষা করো। এগুলোর প্রকাশভঙ্গিটা অনেকটা তরুণ। এখানে তরুণ বা অ্যাকিউট মানে তরুণ রোগ নয়, মূল রোগের আংশিক তীব্রতার বহিঃপ্রকাশ, তরুণ বহিঃপ্রকাশ বা অ্যাকিউট ম্যানিফেস্টেশন। এগুলোর প্রকাশভঙ্গিটা অনেকটা তরুণ। এখানে তরুণ বা অ্যাকিউট মানে তরুণ রোগ নয়, মূল রোগের আংশিক তীব্রতার বহিঃপ্রকাশ, তরুণ বহিঃপ্রকাশ, অ্যাকিউট ম্যানিফেস্টেশন ধরনের হয়। কাজেই সুস্পষ্টতা ও তীব্রতর বহিঃপ্রকাশের সুবিধা নিয়ে প্রাথমিক বা প্রথম ঔষধটি অপেক্ষাকৃত সহজে নির্ণয় করা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব। কিন্তু এটুকুই হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে রোগীকে আরোগ্য করা, নিদেন পক্ষে মানুষটিকে, তার স্বাস্থ্যের স্তরটিকে, তার জীবনকে যথাসম্ভব উন্নত করা। প্রথম ওষুধটির মাধ্যমে আপনি হয়তো তিমি মাছের ঘাড়ে বা পিঠে আঘাত করতে পেরেছেন, তার রক্তক্ষরণ হয়েছে, সে হয়তো কিছুটা দুর্বল হয়েছে। তীব্র লক্ষণগুলোর উপশমের মাধ্যমে এবং রোগীর এনার্জি লেভেলের উন্নতির মাধ্যমে জীবনী শক্তিও হয়তো তার উল্লাস প্রকাশ করছে। কিন্তু তাতে কি হয়েছে? আসলে তেমন কিছু হয়নি। সবেমাত্র তার আরোগ্য জগতের দরজাটিতে আপনি পা রেখেছেন। এবার এই প্রথম সফল প্রেসক্রিপশনটির পরে শুরু হবে আসল হোমিওপ্যাথিক চিকিৎসা। কিন্তু এবার আপনি চিকিৎসা করবেন কি দিয়ে? রোগী তো অনেকটাই ভালো, তার এতদিনের তীব্র লক্ষণ তো আর নেই, এবং আপনি জানেন কেবল গুটি কয়েক লক্ষণ আসলে মূল রোগও নয়। মূল রোগ হচ্ছে তার ভিত্তিমূলে থাকা মায়াজম, সেটাও আছে মিশ্রিত অবস্থায়। আজ যদি সাইকোসিস থাকে, কাল আসবে সোরার কর্তৃত্ব বা ডোমিনেশন। রোগীকে সঠিক ঔষধ দেয়াই তার পরিবর্তন ঘটবে, তার মায়াজমও পর্যায়বৃত্তি বা অল্টারনেশন অনুসরণ করবে। কিন্তু আপনি পথ নির্দেশ পাবেন কিভাবে? কে বলতে পারে? এবার আর অতীতের অবদমনের দরুন জের হিসাবে রয়ে যাওয়া
হাফ অ্যাকিউট কোনো মায়াজমকে নিবৃত করার প্রয়োজন উঠে আসবে না। অতীতে রোগী ভ্যাকসিন নিয়েছিল, অ্যান্টির্যাবিক ইনজেকশন নিয়েছিল, তার হিস্টেরেক্টমি করা আছে, 12 বছর আগে তার টাইফয়েড হয়েছিল, সন্তান প্রসবের সময় তার এক্লাম্পসিয়া হয়েছিল, একদম ছোটোবেলায় সে ধর্ষিত হয়েছিল, তার দাদার ভাই পাগল ছিল, বংশে ভীষণ ডায়াবেটিসের প্রাদুর্ভাব, মামার যক্ষ্মা ইত্যাদি হাজারো ফ্যাক্টরগুলোর কোনোটা এখন বিশেষভাবে মনোযোগ দাবি করছে কিনা, এবং এই মনোযোগটির দাবি সে এমন কিছু লক্ষণের বা বৈশিষ্ট্যের পরিবর্তনের মাধ্যমে করতে পারে যেগুলোর কথা হয়তো আপনি আপনার সেই অতি সংক্ষিপ্ত কেস রেকর্ডটিতে সংগ্রহই করেননি। আমার একটা কেসের মাধ্যমে বিষয়টি একটু বিস্তারিত বলছি। উল্লেখ্য, কেসটিতে যথাসম্ভব রোগীর পূর্ণ বিবরণী নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও একটু অসতর্কতার জন্য কিভাবে বিপত্তিটি ঘটেছিল সেটি আমি দেখাতে চাচ্ছি। রোগীর বয়স 7 বছর। সে আমার কাছে এসেছিল টনসিলাইটিস, ইনডিউরেশন অফ টনসিলস, সাসেপ্টিবিলিটি টু কোল্ড, ইম্পেয়ার্ড হিয়ারিং সহ আরও কিছু টুকটাক সমস্যা নিয়ে। সাধারণ পরীক্ষায় দেখতে পেলাম তার শ্রবণ শক্তি কম থাকলেও কানে তেমন কোনো সমস্যা নেই। অডিওমেট্রিতে হিয়ারিং লস পাওয়া গেলেও সেটা কন্ডাক্টিভ টাইপের নয়। কাজেই অবধারিতভাবে ধরে নিলাম ঠান্ডার সমস্যাটি থেকে তার কানে ফাংশনাল ধরনের শ্রবণ শক্তিজনিত সমস্যাটি সৃষ্টি হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে যাওয়ায় এ বিষয়ে আর কোনো গভীর জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার চিকিৎসা শুরু হলো এবং রোগীর অত্যন্ত সুন্দর অগ্রগতি আসতে থাকলো। তার ঠান্ডা লাগার প্রবণতা সন্তোষজনকভাবে হ্রাস পেতে চলে গেল। দীর্ঘদিনের মধ্যে তার আর ঠান্ডা লেগেছে বলে শুনিনি। একবারের জন্যও আর নাক বন্ধ হয় না। তার টনসিল ছোট হতে হতে সেরে গেল। নাক, গলা, মুখ সব ভালো, এমনকি শ্রবণ শক্তিও প্রথম দিকে কিছুটা ভালো হলো, কিন্তু ওই পর্যন্তই। রোগীর যতই উন্নতি হোক, শ্রবণ শক্তির আর কোনো উন্নতি নেই। এরপর হঠাৎ দুঃসংবাদ, কান দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। ফোন আসার পর যা হোক একটি ইমার্জেন্সি প্রেসক্রিপশন করে রক্তপাতটা ম্যানেজ করলাম এবং রোগীকে তার অভিভাবক সহ ডেকে পাঠালাম। আসার পর দেখতে পেলাম তার ডান কানে প্রচুর পরিমাণে পুঁজ, রক্ত মিশ্রিত পুঁজ। যে জিজ্ঞাসাবাদ শুরুতেই করার কথা ছিল সেটা এখন শুরু হলো, এবং এবার যা জানতে পেলাম, বাচ্চাটির 2 বছর বয়সে কানে ভয়ানক ইনফেকশন হয়। তখন তারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, এমনকি এর জন্য ইনজেকশনও প্রয়োগ করা হয় এবং ইনফেকশনটি সেরে যায়। তার কিছুদিন পর থেকেই বাচ্চার ঠান্ডার সমস্যা শুরু হয়, যা আমার চিকিৎসায় সেরে গেছে এবং এই প্রাচীন উৎপাতটি আবার দেখা দিয়েছে। এবার বুঝুন অবস্থা। আশা করি ঘটনাটিকে আর হোমিওপ্যাথদের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না যে ভাইটাল ফোর্সের উন্নতির জন্য তার অতীতের অবদমিত ইনফেকশন, যে বসে বসে তার শ্রবণ শক্তিকে ধ্বংস করছিল, তার পলায়নবৃত্তি ও চৌর্যবৃত্তির ক্ষমতা হ্রাস পেয়েছে এবং সে তার গর্ত থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। এখানে আমার কথা হচ্ছে, উক্ত তথ্যটি না জানার দরুন কেসটিতে আমার ডায়াগনোসিস ও অ্যানামনেসিস ভুল হয়েছিল। শ্রবণ শক্তি বৃদ্ধির জন্য আমার কিছু ঔষধ ভুলভাবে প্রয়োগ করতে হয়েছে, যার দরুন কেসটি চিরজীবনের জন্য বিশৃঙ্খল বা ডিস্টার্বটেড হয়ে যেতে পারত। কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়লেই যদি এ অবস্থা হতে পারে, তাহলে আংশিক কেস চেকিংয়ে কী কী বিপত্তি ঘটতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যারা আংশিক কেস চেকিং করবেন তারা হয়তো সেই বিপত্তিগুলো কোনো দিন জানতেও পারবেন না। এক্ষেত্রে অনেকেই দাবি করতে পারেন তারা ভীষণ রকম অভিজ্ঞ, তাদের আর কেস চেকিং করতে অত সময় লাগে না। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু কেস চেকিং করতে সময় না লাগা আর পূর্ণরূপে কেস চেকিং না করা এক কথা নয়। অভিজ্ঞ চিকিৎসক অল্প কিছুক্ষণের মধ্যেই কেসের মূল মর্ম, সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের মায়াজমগুলো ও তার বর্তমান অবস্থা বুঝতে পারবেন। এমনকি কেস চেকিং করতে করতে ওষুধ সম্বন্ধে নিশ্চিত হয়ে যেতে পারেন। কিন্তু আমি আগেই বলেছি, এটা কেবল শুরু। সেখানে ভবিষ্যতের পথ আর তার সাথে অতীতের যোগসূত্রের সাবলীল চিত্রের ঘাটতি থাকতে বাধ্য। কাজেই কেসের গতি পরিবর্তন হলে কিংবা অতীতের কোনো সূক্ষ্ম বিষয়ের যে মুহূর্তটিতে গুরুত্বারোপের প্রয়োজন পড়বে,
সেখানে তার সঠিক পথ থেকে বিচ্যুতির সম্ভাবনা থাকবেই। মায়াজমের সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন ও পরবর্তী সময়গুলোতে তার যথাযোগ্য বিশ্লেষণ ব্যাহত হতে বাধ্য। আর এই আংশিক সংক্ষিপ্ত কেসগুলোতে তথ্যগুলো সাধারণত রোগীর ভাষায় না লিখে চিকিৎসকের নিজের সুবিধাজনকভাবে শব্দের সংক্ষিপ্ত রূপ সৃষ্টি করে চিহ্ন দিয়ে নোট করে রাখা হয়। সেক্ষেত্রে এই প্রথমে চিহ্ন দ্বারা অঙ্কিত কেস রেকর্ডটি ভবিষ্যতে একটি অকার্যকর তথ্যসূত্রে পরিণত হওয়া ছাড়া আর গত্যন্তর থাকে না। মনে আছে, একবার এক রোগী ডাক্তার বি.কে পন্ডিত স্যারকে জিজ্ঞেস করলেন, অন্যেরা কি চটপট রোগী দেখেন, ওষুধ প্রেসক্রাইব করেন, আপনি এত সময় লাগান কেন? স্যার মুচকি হেসে উত্তর দিলেন, তারা কেবল আমার চেয়ে ভালো চিকিৎসক নন, হোমিওপ্যাথির আবিষ্কর্তা খোদ হ্যানিম্যানের চাইতেও বড় চিকিৎসক। হ্যানিম্যানেরও একটি ক্রনিক রোগের কনসালটেশনে কয়েক ঘন্টা সময় লেগে যেত। হ্যাঁ, মহাত্মা হ্যানিম্যান ওষুধগুলো নিজ শরীরে প্রবীণ করেছিলেন, কাজেই ওষুধ লক্ষণ ও চিত্রের সাথে তার চেয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ হওয়া কতটা যুক্তিযুক্ত। তিনিও চিকিৎসা করতে রেপার্টরির প্রয়োজন অনুভব করেছিলেন। রোগীর লক্ষণ সমষ্টিতে যথাযথ ওষুধ চিত্রটি খুঁজে বের করাটি তার নিজের কাছেও আয়াসসাধ্য মনে হয়েছিল। সেখানে তাড়াহুড়ো করে নেয়া কেসে একদম মাথা থেকে সদৃশ ঔষধ নির্বাচন করতে মহাত্মা হ্যানিম্যানের চাইতে বড় চিকিৎসক তো সেখানে তাড়াহুড়ো করে নেয়া কেসে একদম মাথা থেকে সদৃশ ঔষধ নির্বাচন করতে মহাত্মা হ্যানিম্যানের চাইতে বড় চিকিৎসক হতে হবে তো বটেই। যাই হোক, মোদ্দা কথাটি হচ্ছে, কেস টেকিং না করলে সেখানে আর যাই বলা হোক হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে বলে দাবি করা যায় না। আর আংশিক কেস টেকিংয়ে তা কতক্ষণ হোমিওপ্যাথিক থাকবে সেটা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এ কারণেই হোমিওপ্যাথিক কেস টেকিং পদ্ধতিকে আয়ত্ত করাটা প্রতিটি হোমিওপ্যাথের জন্য অপরিহার্য। এর কোনো বিকল্প নেই, কোনো দিন তা থাকতেও পারে না। যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী বা নতুন চিকিৎসক, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও মারাত্মক। তাদের ক্ষেত্রে এটি তাদের চিকিৎসা জীবনের গতিপথ, তাদের চিকিৎসা দর্শনের জ্ঞানের সাথে সম্পর্কিত। জীবনের শুরুতে যদি সঠিক দিক নির্দেশনা ও পথটি তারা না পায় এবং এ বিষয়ে চর্চা করে অভিজ্ঞতা অর্জন না করে, তাহলে তার ভোগান্তি পোহাতে হবে তাদের আগামীতে আসা পুরো চিকিৎসা জীবনে। হোমিওপ্যাথিতে কোনো শর্টকাট নেই। সেই আশা করে বিচিত্র পথে ঘোরাঘুরি করে শেষমেশ সময়টিকে নষ্ট করার জন্য আফসোস করা ছাড়া উপায় থাকবে না। একটি সার্থক কেস টেকিংয়ের ভিত্তিমূলে প্রয়োজন হোমিওপ্যাথিক দর্শন, মানুষের জীবন দর্শন, মানব প্রকৃতি ও সাইকোলজি, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান, ঔষধ বিজ্ঞানের জ্ঞান, পরিবেশ বিজ্ঞানের জ্ঞান, সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে ধারণা, আচরণ ও অভিব্যক্তি ব্যাখ্যা করার দক্ষতা, জনসংযোগের অভিজ্ঞতা সহ আরও বহু বিষয়। এগুলো কারো রাতারাতি অর্জিত হতে পারে না। দীর্ঘদিনের অক্লান্ত প্রচেষ্টাই কেবল এগুলোতে ক্রমান্বয়ে দক্ষতা অর্জিত হয়। ধীরে ধীরে কেস চেকিং সফল হয়ে ওঠে। একজন নতুন চিকিৎসক যখন শুরুতেই হোমিওপ্যাথির এই প্রবেশদ্বারকে অবজ্ঞা করেন, তখন তার সামনে থেরাপিউটিক অ্যাপ্রোচ বা বহিঃপ্রকাশিত টিস্যু পরিবর্তনশীল স্তর চিকিৎসার লেসোনাল লেয়ার অ্যাপ্রোচ ছাড়া আর কোনো পথ থাকে না। এই চর্চা তাকে আধা হোমিওপ্যাথ, শঙ্কর হোমিওপ্যাথ হিসাবে গড়ে তোলে। তখন এই অনুশীলনটি তাকে আরও চাকচিক্যময় থেরাপিউটিক অ্যাপ্রোচ, লেসোনাল লেয়ার অ্যাপ্রোচ, অ্যালোপ্যাথির প্রতি হীনমন্য করে তোলে। তিনি তখন মরিয়া হয়ে প্যাটেন্ট, অয়েন্টমেন্ট, মাদার টিংচার, পলিফার্মাসি ইত্যাদি ফাঁদগুলোতে আটকে পড়েন এবং পরবর্তীতে হোমিওপ্যাথির টুকটাক পানি বেচা চিকিৎসা, ভণ্ড চিকিৎসা ইত্যাদি দুর্নাম অর্জনের পেছনে সক্রিয় ভূমিকা রাখতে থাকেন। সত্যি কথা হচ্ছে, পুরো কেস টেকিং কখনো বই লিখে শেখানো যায় না। মানুষের পরিবর্তিত মন ও জীবনধারার সব বিষয় কোনো একটা বইতে উল্লেখ করা সম্ভবও নয়। কিন্তু এ বিষয়ে যে কোনো লেখা আমাদের দিক নির্দেশ করতে পারে, স্থাপন করতে পারে শিক্ষা জীবনের ভিত্তিপ্রস্তর। আর এর গুরুত্ব, তাৎপর্য, অপরিহার্যতা উপলব্ধি করে এই উদ্দেশ্যেই এই বইয়ের পরবর্তী অধ্যায়গুলোকে আমি রচনা করার চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের ক্লাসটা কেমন হয়েছে
অবশ্যই পরামর্শ দিবেন। আর বইয়ের লেখা সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।